হেনরি রাইডার হ্যাগার্ডের রিটার্ন অফ শি। শুরুর আগে শেষ পর্যন্ত ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা। আমি আরেকটা চিঠি পেলাম লুডউইগ হোরেস হোলির কাছ থেকে। শেষ চিঠিটা পেয়েছিলাম অনেক অনেক বছর আগে শি এর পাণ্ডুলিপির সঙ্গে। তাতে মিস্টার হোলি লিখেছিলেন অপরূপ আয়সার খোঁজে লিও ভিনসি, আর তিনি আবার রওনা হচ্ছেন এবার মধ্য এশিয়ার পথে। গেল বছরগুলোতে প্রায়ই আমার ওদের কথা মনে হয়েছে। শেষ পর্যন্ত কি ঘটল জানার কৌতূহল হয়েছে। পাগল প্রায় মানুষ দুটো বেঁচে আছে না মরে গেছে, নাকি তিব্বতের বৌদ্ধ মঠের পুরোহিতদের সান্নিধ্যে এসে ভিক্ষু হয়ে গেছে, জবাব পায়নি প্রশ্নগুলোর। অবশেষে আজ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আমাকে স্তম্ভিত করে দিয়ে হাজির হয়েছে চিঠিটা। হোরেস হোলির লেখা শেষবার দেখার পর বহুদিন পার হয়ে গেছে, তবু তার স্বাক্ষর আজ দেখা মাত্র চিনতে পেরেছি। তক্ষণি পড়লাম চিঠিটা। তাতে লেখা, প্রীতি ভাজন নেশু। আমার ধারণা আপনি এখনও বেঁচে আছেন। আশ্চর্যের কথা, আমিও বেঁচে আছি, যদিও আর কদিন থাকব তা ভবিতব্যই বলতে পারে। সভ্য জগতে ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গে আপনার নাকি আমার শি বইয়ের একটা হিন্দুস্তানি অনুবাদ আমার হাতে আসে। বইটা আমি পড়েছি। বলতে দ্বিধা নেই, আপনার দায়িত্ব আপনি নিষ্ঠার সঙ্গে সমাপন করেছেন। প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। সুতরাং আপনাকেই আমি ইতিহাসের শেষাংশ সম্পাদনার ভার দিয়ে যেতে চাই। আমি খুবই অসুস্থ, অনেক কষ্টে বোধহয় মরার জন্যে ফিরে এসেছি আমার পুরনো বাড়িতে। আমার মৃত্যু সন্নিকটে। ডাক্তারকে আমি অনুরোধ জানিয়েছি আমার মৃত্যুর পর যেন সব কাগজপত্র পাঠিয়ে দেয় আপনার কাছে। অবশ্য এখনও নিশ্চিত নয় ব্যাপারটা। একবার মনে হচ্ছে এবারের পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেলাই বোধহয় ভালো। দেখা যাক শেষ পর্যন্ত কি ঠিক করি। যদি পাঠানোর সিদ্ধান্ত নেই, তাহলে পাণ্ডুলিপির সঙ্গে একটা বাক্স যাবে আপনার কাছে, কিছু খসড়া নকশা আর একটা সিস্টেম থাকবে ওতে। নকশাগুলো কখনো হয়তো কাজে লাগবে আপনার। আর সিস্টেমটা হলো প্রমাণ। প্রাচীন মিশরের দেবী আইসিস এর পূজার ব্যবহার হতো এই সিস্টেম। আপনার কাছে জিনিসটা পাঠাচ্ছি দুটো কারণে। প্রথমত, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে। দ্বিতীয়ত, সঙ্গের পাণ্ডুলিপিতে লেখা কথাগুলোর সত্যতা সম্পর্কে যেন নিঃসংশয় হতে পারেন সেজন্যে। আমার বক্তব্যের সপক্ষে একমাত্র প্রমাণ ওটা। চিঠি দীর্ঘ করতে চাই না। সে শারীরিক ক্ষমতা আমার নেই, ইচ্ছাও নেই। প্রমাণগুলোই নিজেদের পক্ষে যা বলার বলবে। ওগুলো দিয়ে আপনার যা ইচ্ছে করতে পারেন। বিশ্বাস করা না করা ও আপনার ব্যাপার। আমি জানি ওগুলো সত্যি, সুতরাং কেউ বিশ্বাস করলেও আমার কিছু এসে যায় না। আয়শা কে? পুনর্জন্ম নেওয়া এক সৌরভ, বাস্তবে রূপ নেয়া প্রকৃতির কোনো অদৃশ্য শক্তি, সুন্দর, নিষ্ঠুর এবং অমর কোনো আত্মগত প্রাণ। আপনি বলুন। আমি বাস্তবের সাথে আবার কল্পনা শক্তির সম্পূর্ণটাই মিশিয়ে চেষ্টা করেছি, সমাধান করতে পারিনি। আপনার সুখ আর সৌভাগ্য কামনা করি। বিদায় আপনাকে এবং সবাইকে। এল হোরেস হোলি। চিঠিটা নামিয়ে রাখলাম। এর বক্তব্য বিশ্লেষণ করার কোনো চেষ্টা না করে দ্বিতীয় খামটা খুললাম। কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য ছাড়া এই চিঠিটাও সম্পূর্ণ তুলে দিচ্ছি আপনাদের জন্যে। চিঠিটা লেখা হয়েছে কাম্বারল্যান্ড উপকূলের এক অজ পারাগা থেকে। তাতে লেখা,
মহাত্মন, আমাকে আপনি চিনবেন না, আমি একজন ডাক্তার। শেষ রোগসজ্জায় আমি মিস্টার হলি চিকিৎসা করেছিলাম। মৃত্যুর আগে ভদ্রলোক এক অদ্ভুত দায়িত্ব দিয়ে গেছেন আমাকে, তাই এ চিঠি লেখা। সত্যি কথা বলতে কি, এ সম্পর্কে প্রায় কিছু না জানলেও ব্যাপারটা বেশ কৌতূহলী করে তোলে আমাকে, এবং সেজন্যই আমার নাম এবং ঠিকানা গোপন রাখা হবে। এই শর্তে শেষ পর্যন্ত রাজি হই দায়িত্বটা পালন করতে। দিন দশেক আগে মিস্টার হলির চিকিৎসার জন্যে ডাক পড়ে আমার। পাহাড়ের উপর এক বাড়িতে নিয়ে যাওয়া হয় আমাকে। বহুদিন ধরে খালি পড়েছিল বাড়িটা। বাড়ির তদারককারী মহিলা জানালো, দীর্ঘদিন বিদেশে কাটিয়ে সম্প্রতি ফিরেছেন বাড়িওয়ালা। তার ধারণা ভদ্রলোকের হৃৎপিণ্ডটা ভীষণ অসুস্থ, খুব শিগগিরই উনি মারা যাবেন। মহিলার ধারণা সত্যি হয়েছে। ঘরে ঢুকে দেখি বিছানায় বসে আছেন অদ্ভুত দর্শন এক বৃদ্ধ। শুনলাম ইনিই রোগী। কালো চোখ ভদ্রলোকের, কুতকুতে হলেও বুদ্ধির অদ্ভুত ঝিলিক তাতে, যেন জ্বলছে জলজল করে। অসম্ভব চওড়া বুকটা ঢাকা পড়ে গেছে তুষারের মতো ধবধবে সাদা দাড়িতে। চুলগুলোও সাদা, লম্বা হতে হতে কপাল এবং মুখের অনেকটা ঢেকে ফেলেছে। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, তাতে শক্তিও তেমন। এই বয়সে মানুষের দেহে এত শক্তি থাকতে পারে আমার ধারণা ছিল না। এক হাতে দীর্ঘ একটা ক্ষত চিহ্ন। উনি জানালেন কি এক হিংস্র কুকুর নাকি কামড়েছিল ওখানে। ভদ্রলোকের চেহারা কুৎসিত, কিন্তু তার মধ্যেও কোথায় যেন একটা অপূর্ব দীপ্তি লুকিয়ে আছে। কোনো সাধারণ মানুষের মুখে আমি অমন দীপ্তি দেখিনি। আমাকে দেখে যার পর নাই বিরক্তি প্রকাশ করলেন মিস্টার হলি। বুঝলাম তাকে না জানিয়েই ডাকা হয়েছে আমাকে। তবে শিগগিরই ভদ্রলোকের সঙ্গে ভাব হয়ে গেল আমার। চিকিৎসার শুরুতেই তার শারীরিক কষ্ট অনেকখানি কমিয়ে দিতে পারলাম বলেই সম্ভব হলো সেটা। পরে বিভিন্ন সময়ে দীর্ঘ আলাপ হয়েছে তার সঙ্গে। দুনিয়ার নানা দেশে তার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন টুকরো টুকরোভাবে, এলোমেলোভাবে। দুটো অদ্ভুত অভিযানের কথা ও বললেন একদিন। ভালো বুঝতে পারলাম না তার মর্ম। এই 10 দিনে বার দুয়েক তাকে প্রলাপ বকতে শুনেছি। সে সময় যে ভাষায় তিনি কথা বলছিলেন, যতদূর বুঝতে পেরেছি তা গ্রিক এবং আরবি। ইংরেজিতেও ছিল দু একটা শব্দ। সম্ভবত তার আরাধ্য কোনো দেবীর কথা বলছিলেন তিনি। একদিন কাঠের তৈরি একটা বাক্স দেখালেন ভদ্রলোক। সেটাই এই চিঠির সঙ্গে পাঠাচ্ছি আপনার কাছে, এবং আপনার নাম ঠিকানা দিয়ে বললেন যেন তার মৃত্যুর পর এটা পাঠিয়ে দিই আপনার কাছে। একটা পাণ্ডুলিপি দিলেন, বললেন বাক্সের সঙ্গে ওটাও পাঠাতে হবে আপনার কাছে। পাণ্ডুলিপিটার শেষ পৃষ্ঠাগুলো পোড়া। কৌতূহলী চোখে আমি তাকিয়েছিলাম পোড়া পৃষ্ঠাগুলোর দিকে। দেখে তিনি বললেন, হুবহু তার কথাগুলোই তুলে দিচ্ছি এখানে। হ্যাঁ, আর কিছু করার নেই এখন। যেভাবে আছে ওভাবেই পাঠাতে হবে। দেখতেই পাচ্ছ আমি ওটা নষ্ট করে ফেলতে চেয়েছিলাম, আগুনে ফেলেও দিয়েছিলাম। তখনই এলো নির্দেশ। হ্যাঁ, পরিষ্কার নির্ভুল নির্দেশ। ছো মেরে তুলে নিয়ে বাঁচিয়েছিলাম আগুনের হাত থেকে। এই নির্দেশ বলতে কি বুঝিয়েছিলেন মিস্টার হলি আমি জানি না। এ সম্পর্কে আর কিছু তিনি বলেননি। যা হোক, নাটকের শেষ দৃশ্যে চলে আসি। একদিন রাতে প্রায় 11টার সময় আমি গেছি মিস্টার হলির বাসায়। তখন ওর শেষ অবস্থা। বাড়িতে ঢোকার মুখে দেখা হলো তদারককারিনীর সাথে। হন্তদন্ত অবস্থা তখন তার। মিস্টার হলি মারা গেছেন কিনা জানতে চাইলাম। সে জবাব দিল, না, তবে উনি চলে গেছেন। যে অবস্থায় ছিলেন সে অবস্থায় খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বাড়ির ঠিক বাইরে যে ফার বন আছে সেখানে শেষবারের মতো দেখেছে তাকে মহিলার নাতি। ছেলেটা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওর মনে হচ্ছিল ভূত দেখেছেন মিস্টার হলি। উজ্জ্বল চাঁদের আলো ছিল সে রাতে।
সদ্য পরা তুষারে প্রতিফলিত হয়ে জ্যোৎস্না আরও উজ্জ্বল দেখাচ্ছিল। আমি বেরিয়ে পড়লাম তাকে খোঁজার জন্যে। একটু পরেই তুষারের উপর পায়ের ছাপ দেখতে পেলাম। ছাপ অনুসরণ করে গেলাম বাড়ির পেছনে। সেখান থেকে পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেলাম চূড়ার দিকে। পাহাড়টার চূড়ায় একটা প্রাচীন পাথরের স্তম্ভ আছে। স্থানীয় অধিবাসীরা তার নাম দিয়েছে শয়তানের আংটি। কে কখন ওটা স্থাপন করেছিল কেউ বলতে পারে না। অনেকবারই আমি দেখেছি ওটা। কিছুদিন আগে এক প্রত্নতাত্ত্বিক সমিতির সভায় ওটার উদ্ভব এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনাও শুনেছি। সেই সভায় খ্যাপাটে ধরনের এক ভদ্রলোক একটা প্রবন্ধ পড়েছিলেন। তাতে তিনি নানা যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে স্তম্ভটা মিশরীয় দেবী আইসিসের প্রতিনিধিত্ব করে এবং ওই জায়গাটা এককালে আইসিসের পূজারীদের তীর্থস্থান ছিল। কিন্তু অন্য আলোচকরা অভিমতটাকে গাঁজাখড়ি বলে উড়িয়ে দেন। তারা বলেন আইসিস ব্রিটেনে এসেছিল এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। অবশ্য আমার ধারণা রোমান বা ফিনিশীয়রাও এনে থাকতে পারে স্তম্ভটা, কারণ ওরাও আইসিসের পূজা করত। তবে এ ব্যাপারে আমার জ্ঞান এত সামান্য যে এ নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমার মনে পড়ল আগের দিন মিস্টার হলি জিজ্ঞেস করেছিলেন পাথরটার কথা। তিনি জানতে চেয়েছিলেন এখনও ওটা অক্ষত আছে কিনা। তিনি আরও বলেছিলেন, এবং সঙ্গে সঙ্গে কথাটা আমার মনে দাগ কেটেছিল, তিনি ওখানে গিয়ে মরতে চান। আমি বলেছিলাম অত দূর হাঁটার ক্ষমতা সম্ভবত আর কখনো তিনি ফিরে পাবেন না। শুনে মৃদু হেসেছিলেন বৃদ্ধ। যা হোক, যথাসম্ভব দ্রুত ছুটে পৌঁছলাম শয়তানের আংটির কাছে এবং হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। স্তম্ভের গোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি, খালি পা, খালি মাথা, পরনে রাতের পোশাক। তুষারের উপর দাঁড়িয়ে আছেন মিস্টার হলি, কেমন একটা সম্মোহিত ভঙ্গি। মন্ত্র উচ্চারণের মতো বিড়বিড় করে কিছু বলছেন, সম্ভবত আরবিতে। ডান হাতে উঁচু করে ধরা একটা আংটা লাগানো রত্নখচিত দণ্ড। মিস্টার হলির ইচ্ছা অনুযায়ী ওটাও পাঠাচ্ছি আপনার কাছে। রত্নগুলোর থেকে ঠিকরে পড়ছে আলো। রাতের গভীর নিস্তব্ধতার ভেতর স্পষ্ট শুনতে পেলাম ওটার সোনার ঘণ্টার অতি মৃদু টুংটাং শব্দ। জীবনে আমি কোনো অলৌকিক ব্যাপার স্যাপার বা কুসংস্কারে বিশ্বাস করিনি, কিন্তু ওই মুহূর্তে আমারও মনে হলো আরও কেউ আছে ওখানে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি অশরীরী কেউ। তারপর হঠাৎই অবয়ব নিতে শুরু করলো অদৃশ্য জিনিসটা। চমকে উঠলাম আমি। সত্যি কিছু দেখেছিলাম না, চাঁদনি রাতে অমন এক পরিবেশে সম্মোহিত উদ্ভ্রান্ত মিস্টার হলিকে দেখে নিছক মনে হয়েছিল কিছু দেখেছি, জানি না দেখলাম। প্রথমে অস্পষ্ট ছায়ার মতো কিছু একটা বেরিয়ে এলো স্তম্ভের চূড়া থেকে। ধীরে ধীরে স্পষ্ট হতে হতে জ্যোতির্ময় এক নারীর চেহারা নিল। তার কপালে জ্বলে উঠল উজ্জ্বল তারার মতো নীল একটা আলো। দৃশ্যটা আমাকে এমনভাবে চমকে দিল, আমি আর নড়তে পারলাম না। ভুলে গেলাম কেন এসেছি এই অদ্ভুত জায়গায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম শুধু। মুহূর্ত পরে বুঝতে পারলাম মিস্টার হলিও দেখতে পেয়েছেন কিছু একটা। অবয়বটার দিকে ফিরে দুর্বোধ্য স্বরে চিৎকার করলেন তিনি, একটা মাত্র উন্মত্ত আনন্দিত চিৎকার। তারপর মুখ থুবড়ে পড়ে গেলেন তুষারের উপর। সংবিদ ফিরল আমার। ছুটে গেলাম তাকে ওঠানোর জন্যে। ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে অস্পষ্ট অবয়বটা। দুহাত ছড়িয়ে পড়ে আছেন মিস্টার হলি, মৃত। দ্বন্দ্বটা তখনও ধরে আছেন শক্ত করে। এরপর ডাক্তার যা লিখেছেন তা আর উদ্ধৃত করলাম না। মিস্টার হলির মৃতদেহ কী করে বাসায় আনা হলো তার বিস্তৃত বর্ণনা আর সেই রহস্যময় অবয়ব সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা ছাড়া গুরুত্বপূর্ণ কিছু নেই তাতে। যে বাক্সটার কথা উনি লিখেছেন সেটা নিরাপদে পৌঁছেছে আমার হাতে। নকশাগুলো সম্পর্কে আমার কিছু বলার নেই।
তবে সিস্টেম সম্পর্কে দু চার কথা বলতে চাই। স্ফটিকের তৈরি ক্রুক্স আনসাতা বা হাতলওয়ালা ক্রুশের মতো দেখতে। মিশরীয়দের কাছে জীবনের প্রতীক হিসেবে গণ্য হয় এই ক্রুক্স আনসাতা। দণ্ড, ক্রুশ এবং আংটা, এই তিনে মিলে এক জিনিস হয়ে উঠেছে ওটা। আংটার এপাশে ওপাশে চারটে সরু সোনার তার, তিনটের সাথে আটকানো মূল্যবান রত্ন, ঝকমকে হীরা, সাগর নীল নীলকান্তমণি আর রক্তলাল পদ্মরাগ। একদম উপরের অর্থাৎ চতুর্থ তার থেকে ঝুলছে ছোট ছোট চারটে সোনার ঘণ্টা। এই অদ্ভুত জিনিসটা যখন হাতে নিলাম তখন কেন জানি না একটু কেঁপে গেল আমার হাত। মিষ্টি মৃদু টুংটাং শব্দে বাজতে শুরু করলো ঘণ্টাগুলো। অপূর্ব এক সঙ্গীতে যেন পূর্ণ হয়ে উঠল ঘর। তবু কেন যে শিরশির করে উঠল আমার শরীর বলতে পারবো না। সবশেষে পাণ্ডুলিপির কথা, এ সম্পর্কেও আমি কোনো মন্তব্য করতে চাই না। পাঠক নিজেই বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এর বক্তব্য সত্য না মিথ্যা, নাকি গৃহ কোনো অর্থ লুকিয়ে আছে এর ভেতর। সম্পাদক। 1। যে রাতে লিও সেই অলৌকিক দৃশ্য দেখেছিল তারপর 20 বছর পেরিয়ে গেছে। ভয়ানক হৃদয় ক্ষতবিক্ষত করা দীর্ঘ 20টা বছর। আমার মৃত্যুর আর বেশি দেরি নেই। সেজন্যে আমি দুঃখিত নই মোটেই, বরং খুশি। যে রহস্যের কিনারা এই ভুবনে থেকে করতে পারলাম না, অন্য ভুবনে গিয়ে হয়তো তার সমাধান খুঁজে পাব। আমি লুডউইগ হোরেস হলি, ভীষণ অসুস্থ। প্রায় মৃত অবস্থায় ওরা আমাকে নামিয়ে এনেছে ওই পাহাড় থেকে। জানালা দিয়ে দূরে দেখতে পাচ্ছি পাহাড়টা। অন্য কেউ হলে অনেক আগেই শারীরিক মানসিক দুভাবেই নিঃশেষ হয়ে যেত, কিন্তু আমি কিভাবে জানি না এখনও টিকে আছি। ভারতের উত্তর সীমান্তের এক জায়গায় বসে এ আখ্যান লিখছি। আরও 1 বা 2 মাস, যতদিন না মোটেই সুস্থ হয়ে উঠছি, এখানে থাকতে হবে আমাকে। তারপর ফিরে যাব আমার জন্মভূমিতে মৃত্যুকে বরণ করার জন্যে। সেই অলৌকিক দৃশ্য দিয়েই শুরু করি। 1885 সালে আমি আর লিও ভিনসি ফিরে এলাম আফ্রিকা থেকে। এখন নিঃসঙ্গতা ভীষণভাবে কাম্য হয়ে উঠেছিল আমাদের কাছে। অমর আয়সার আকস্মিক মৃত্যুতে যে ভয়ঙ্কর ধাক্কা খেয়েছিলাম তার রেশ কাটিয়ে ওঠার জন্যে এর দরকারও ছিল। নিঃসঙ্গতার আশায় গিয়ে উঠেছিলাম কাম্বারল্যান্ড উপকূলে আমার পৈতৃক বাড়িতে। দীর্ঘ অনুপস্থিতির কারণে আমাকে মৃত ভেবে কেউ যদি বাড়িটা দখল করে না নিয়ে থাকে, তাহলে ওটা এখনও আমারই সম্পত্তি। মরার জন্যে ওই বাড়িতেই আমি ফিরে যাব কদিন পরে। কাম্বারল্যান্ডের জনহীন উপকূলের সেই বাড়িতে 1 বছর কাটিয়ে দিলাম, যা হারিয়েছি তার জন্যে শোক করে। কি করে আবার তাকে পাওয়া যায় তার পথও খুঁজেছি এই সময়ে, কিন্তু পাইনি। তবে যা পেলাম তার মূল্য কম নয়। এখানে আমরা আমাদের হারানো শক্তি ফিরে পেয়েছি। লিওর সাদা হয়ে যাওয়া চুলগুলো আসল রং ফিরে পেয়েছে। প্রথমে ধূসর, তারপর ধীরে ধীরে সোনালি হয়ে উঠেছে আবার। হারানো সৌন্দর্যও ফিরে পেয়েছে ও। তারপর এলো সেই রাত, আলোকোজ্জ্বল সেই মুহূর্ত। আগস্টের এক বিষণ্ণ রাত। খাওয়া দাওয়ার পর সাগর তীরে হেঁটে বেড়াচ্ছি আমরা, আমি আর লিও। কান পেতে শুনছি সাগরের মৃদু গর্জন। মাঝে মাঝে দেখতে পাচ্ছি দূরে মেঘের বুকে বিদ্যুতের চমক। নিঃশব্দে হাঁটছি দুজন। হঠাৎ আমার হাত জড়িয়ে ধরল লিও। ফোপাতে ফোপাতে আর্তনাদ করে উঠল, আর পারছি না হরেশ। এখন আমাকে এভাবেই ডাকেও। এ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আয়শাকে আর একটিবারের জন্য আমি দেখতে চাই, না হলে পাগল হয়ে যাব। আমার যা শরীর স্বাস্থ্য, আরও হয়তো 50 বছর বাঁচব, কিন্তু পাগল হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। আর কি করার আছে তোমার? শান্তি পাওয়ার সোজা রাস্তা ধরব।
শান্ত গলায় জবাব দিল লিও। আমি মরব, হ্যাঁ আমি মরব, আজ রাতে। ভয় পেয়ে গেলাম আমি। আত্মহত্যা করতে চাইছে লিও। ক্রুদ্ধ চোখে তাকালাম ওর দিকে। কাপুরুষ নাকি তুমি লিও? এটুকু কষ্ট সহ্য করতে পারছো না? অন্যেরা পাচ্ছে কি করে? অন্যেরা মানে তো তুমি হরেশ, শুকনো হেসে জবাব দিল ও। তোমার উপরেও অভিশাপ আছে। যাকগে, তুমি শক্ত তাই সহ্য করতে পারছো, আমি দুর্বল তাই পারছি না। জীবন সম্পর্কে তোমার অভিজ্ঞতা বেশি, সেটাও একটা কারণ হতে পারে। না, আমি পারবো না হরেশ, কিছুতেই পারবো না। মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই আমার। এ তো পাপ লিও। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার প্রতি চরম অপমান। কঠিন শাস্তি ভোগ করতে হবে তোমাকে এর জন্যে। হয়তো যাকে চাও তার সাথে চিরবিচ্ছেদী রূপ পাবে সে শাস্তি। বিচ্ছেদেই রূপ পাবে সে শাস্তি। যে মানুষ শাস্তিঘরে নির্যাতন সইছে, সে কোনো ফাঁকে একটা ছুরি জোগাড় করে যদি আত্মহত্যা করে, তাহলে কি তার পাপ হবে হরেশ? হয়তো হবে, কিন্তু সে পাপ আমি মনে করি ক্ষমাও পাবে। আমি তেমনই এক মানুষ। ওই ছুরিটা আমি ব্যবহার করব। এ যাতনা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব। ও মরে গেছে, মৃত্যুর ভেতর দিয়ে আমি ওর কাছাকাছি হব। কেন লিও? আয়শা হয়তো বেঁচে আছে। না, তাই যদি হতো, কোনো না কোনোভাবে ও আমাকে জানাতো সে কথা। কোনো সংকেত বা দৈব বাণী। না হরেশ, আমি মনস্থির করে ফেলেছি। এ নিয়ে আর কিছু বলো না আমাকে। আরও কিছুক্ষণ আমি যুক্তি দিয়ে ওকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। অনেক দিন ধরে যা আশঙ্কা করছিলাম তাই ঘটেছে। পাগল হয়ে গেছে লিও। অবশেষে শেষ অস্ত্র প্রয়োগ করলাম আমি। লিও, আমাকে একা ফেলে রেখে যাবে এখানে? এতটা নির্দয় হতে পারবে তুমি? তোমাকে কোলে পিঠে করে বড় করে তুলেছি, গায়ে একটা আঁচড় লাগতে দেইনি। তার প্রতিদান দেবে এভাবে? বুড়ো বয়সে আমাকে একা ফেলে চলে যাবে? বেশ, তোমার যদি তাই ইচ্ছা, যাও। কিন্তু মনে রেখো, আমার রক্ত ঝরবে তোমার মাথায়। তোমার রক্ত? কেন রক্ত কেন হরেশ? যে পথে তুমি যেতে চাইছো সেটা যথেষ্ট চওড়া। দুজন অনায়াসে যেতে পারবো ওই পথ দিয়ে। অনেকগুলো বছর আমরা একসঙ্গে থেকেছি, একসঙ্গে অনেক কষ্ট সয়েছি। এখন ইচ্ছা করলেই কি আলাদা হতে পারবো? আমার মনে হয় না। মুহূর্তে উল্টে গেল দাবার ছক। এবার আমাকে নিয়ে ভয় পেতে শুরু করলো লিও। আমি শুধু বললাম, তুমি যদি মরো, আমি বলছি আমিও মরব। তোমার মৃত্যু আমি সইতে পারবো না। হাল ছেড়ে দিল লিও। বেশ, বলল ও, আমি কথা দিচ্ছি আজ রাতে অমন কিছু ঘটবে না। চলো, জীবনকে আরেকটা সুযোগ দিই আমরা। ভয়ে ভয়ে সে রাতে বিছানায় গেলাম আমি। জানি, একবার যখন আত্মহননের ইচ্ছা জেগেছে, খুব বেশি দিন এ থেকে নিবৃত্ত রাখা যাবে না লিওকে। ওর এই ইচ্ছা ক্রমশ দুর্দম হতে থাকবে। শেষকালে একদিন হয়তো সত্যিই নিজেকে শেষ করে ফেলবে ও। ও আয়শা! বিছানায় শুয়ে শুয়ে আকুল কণ্ঠে চেঁচালাম আমি। তোমার যদি সে ক্ষমতা থাকে, দয়া করে প্রমাণ দাও এখনো তুমি জীবিত। তোমার প্রেমিককে বাঁচাও এই পাপ থেকে। তোমার আশ্বাসবাণী না পেলে বাঁচতে পারবে না লিও। আর ওকে ছাড়া আমিও বাঁচব না। তারপর ক্লান্ত বিধ্বস্ত আমি ঘুমিয়ে গেলাম। লিওর কণ্ঠস্বরে ঘুম ভেঙে গেল আমার। হরেশ! ফিসফিসে উত্তেজিত গলায় ওকে বলতে শুনলাম। হরেশ, বন্ধু, বাবা, ওঠো তাড়াতাড়ি। মুহূর্তে সম্পূর্ণ সজাগ হয়ে গেলাম আমি। গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে। দাঁড়াও, আলো জ্বালি আগে, আমি বললাম। আলো লাগবে না হরেশ, অন্ধকারই ভালো। একটু আগে একটা স্বপ্ন দেখেছি, এমন জীবন্ত স্বপ্ন আর কখনো আমি দেখিনি। এক মুহূর্ত থামলো লিও, তারপর বলে চলল। দেখলাম আকাশের বিশাল কালো ছাদের নিচে আমি দাঁড়িয়ে আছি। চারদিকে অন্ধকার, আকাশে একটা তারাও নেই। গভীর শূন্য এক অনুভূতি গ্রাস করেছে আমাকে। তারপর হঠাৎ
অনেক উঁচুতে, অনেক দূরে ছোট্ট একটা আলো জ্বলে উঠল। মনে হলো আমাকে সঙ্গ দেওয়ার জন্যে একটা তারার আবির্ভাব হয়েছে। ভাসমান আগুনের কণার মতো ধীরে ধীরে নেমে আসতে লাগলো আলোটা। নামতে নামতে আমার মাথার ঠিক উপরে চলে এলো। দেখলাম লকলকে আগুনের শিখা একটা, মানুষের জিভের মতো দেখতে। আমার মাথার উচ্চতায় স্থির হলো ওটা। তারপর হরেশ। আমি আশ্চর্য হয়ে দেখলাম ওটার নিচে একটা অস্পষ্ট নারী মূর্তি। আলোটা তার কপালে স্থির হয়ে আছে। বললে বিশ্বাস করবে হরেশ, মূর্তিটা আয়শার। হ্যাঁ, আয়শার। হরেশ, ওর চোখ, ওর অপূর্ব সুন্দর মুখ, মেঘের মতো এলো চুল, সব আমি স্পষ্ট দেখেছি। বিষণ্ণ চোখে আমার দিকে তাকিয়েছিল আয়শা। সে দৃষ্টির অর্থ বুঝতে অসুবিধে হয়নি। ও যেন বলতে চাইছিল, কেন সন্দেহ করো? কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার ঠোঁট জিভ নড়তে চাইল না। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে চাইলাম ওকে, নাড়াতে পারলাম না হাত পা। অদৃশ্য এক দেয়াল যেন মাথা তুলেছে আমাদের মাঝখানে। হাত উঁচু করে ইশারা করলো ও, যেন পেছন পেছন যেতে বলছে আমাকে। এরপর বাতাসে ভেসে চলে গেল আয়শা। ওহ, আমার তখনকার অনুভূতি যদি বুঝিয়ে বলতে পারতাম হরেশ। মনে হলো আমার আত্মা দেহ ছেড়ে বেরিয়ে এসে অনুসরণ করছে ওকে। বাতাসের বেগে পূব দিকে ধেয়ে চললাম, সাগর পাহাড় পেরিয়ে। এখনও চোখের সামনে দেখতে পাচ্ছি কোথা দিয়ে কোথা গিয়ে উড়ে যাচ্ছিলাম আমরা। এক জায়গায় এসে থামলো ও। নিচে তাকিয়ে দেখলাম চাঁদের রূপালি আলোয় চকচক করছে কোরের ধসে পড়া প্রাসাদগুলো। তার ওপাশে খুব বেশি দূরে নয় সেই উপসাগর, যেখান দিয়ে আমরা পৌঁছেছিলাম ওখানে। বিস্তৃত জলাভূমির উপর দিয়ে উড়ে গিয়ে ইথিওপিয়ানের মাথার উপর থামলাম আমরা। চারপাশে তাকাতে দেখলাম ডাউয়ের সঙ্গে সাগরে তলিয়ে গিয়েছিল যে আরবগুলো, তাদের মুখ আকুতি ভরা চোখে তাকিয়েছে আমাদের দিকে। জবকেও দেখলাম ওদের ভেতর। করুণ ভঙ্গিতে একটু হেসে ও মাথা নাড়ল। ভাবখানা আমাদের সঙ্গে যেতে চায়, কিন্তু জানে পারবে না। আবার উড়ে চললাম আমরা সাগরের উপর দিয়ে বালুময় মরুভূমির উপর দিয়ে তারপর আরও সাগর। অবশেষে নিচে দেখতে পেলাম ভারতীয় উপকূল। এবার উত্তরমুখী যাত্রা শুরু হলো আমাদের। সমভূমির উপর দিয়ে উড়ে পাহাড়ি এলাকায় পৌঁছলাম। অনন্ত তুষারের টুপি পরা পাহাড়ের উপর দিয়ে উড়ে চললাম আমরা। মুহূর্তের জন্য থামলাম এক মালভূমির কিনারে একটা দালানের উপর। ওটা একটা মঠ। সন্ন্যাসীদের দেখলাম বাঁধানো চাতালে বসে প্রার্থনা করছে। মঠটার চেহারা এখনও মনে আছে আমার, অর্ধচন্দ্রের মতো দেখতে। তার সামনে বসে থাকা ভঙ্গিতে বিশাল এক প্রতিমা। কেন জানি না মনে হলো তিব্বতের দূরতম সীমান্তের আকাশে পৌঁছেছি আমরা। সামনে বিস্তীর্ণ সমভূমি। কোনো দিন কোনো মানুষের পা ওখানে পড়েছে কিনা জানি না। তার ওপাশে অসংখ্য পাহাড় চূড়া, শত শত, সবগুলোর মাথায় রূপালি বরফের মুকুট। মঠটার পাশে সমভূমির ভেতর দিয়ে ঢুকে গেছে একটা পাহাড়, অনেকটা সাগরে ঢুকে যাওয়া পাহাড়ি অন্তরীপের মতো। ওটার তুষার ছাওয়া চূড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম আমরা। তারপর একসময় আচমকা একটা আলোক স্তম্ভ এসে পড়ল আমাদের পায়ের কাছে। ওই স্তম্ভের উপর দিয়ে পিছলে নেমে যেতে লাগলাম আমি আর আয়শা। নামার সময় দূরে তাকিয়ে দেখলাম আরেকটা বিশাল সমভূমি, অনেকগুলো গ্রাম সেখানে। বিরাট এক মাটির স্তূপের উপর একটা নগর। অবশেষে উঁচু এক চূড়ায় পৌঁছলাম। চূড়াটা ক্রুক্স আনসাতা, মানে মিশরীয়দের জীবনের প্রতীক এর মতো দেখতে। আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে ওপাশের এক জ্বালামুখ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমরা চূড়াটার উপর। একসময় আয়শার সেই ছায়ামূর্তি হাত তুলে ইশারা করলো নিচের দিকে, একটু হাসলো, তারপর মিলিয়ে গেল। এরপরই ঘুম ভেঙে গেল আমার।
হরেশ, আমি বলছি, সংকেত এসে গেছে, এবার যেতে হবে আমাদের। অন্ধকারে মিলিয়ে গেল লিওর কণ্ঠস্বর। স্থির বসে রইলাম আমি। নড়াচড়ার শক্তিও যেন লোপ পেয়েছে। লিও এগিয়ে এসে আমার হাত ধরল। ঘুমিয়ে পড়লে নাকি? হাতটায় ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো ও। কথা বলছো না কেন? না, জবাব দিলাম। এর চেয়ে সজাগ কখনো ছিলাম না। একটু ভাবতে দাও আমাকে। বিছানা ছেড়ে উঠলাম আমি। ধীর পায়ে গিয়ে দাঁড়ালাম খোলা জানালার সামনে। পর্দা সরিয়ে চোখ মেলে দিলাম নিশ্চিম আকাশের দিকে। লিও এসে দাঁড়ালো আমার পাশে, গায়ে গা ঠেকিয়ে। অনুভব করলাম প্রবল শীতে যেমন ঠকিয়ে কাঁপে, তেমন কাঁপছে ওর শরীর। বলছো সংকেত? মৃদুকণ্ঠে আমি বললাম। কিন্তু আমি তো ভয়ানক এক স্বপ্ন ছাড়া আর কিছু ভাবতে পারছি না একে। স্বপ্ন না হরেশ, ফেটে পড়ল লিও। এ হলো অলৌকিক দর্শন। বেশ মানলাম, কিন্তু অলৌকিক দর্শনেরও তো সত্যি মিথ্যে আছে। এটা যে সত্যি তা কী করে জানছি আমরা? শোনো লিও, আমি যতটুকু বুঝতে পারছি, আয়শাকে হারিয়ে যে নিঃসঙ্গতার বোধে তুমি আক্রান্ত হয়েছ, তা থেকেই উঠে এসেছে ওই স্বপ্ন। কিন্তু দুনিয়ার সব প্রাণী কি অমন নিঃসঙ্গ নয়? তুমি দেখেছ আয়শার ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে তোমার কাছে। তোমার পাশ থেকে কখনো সরেছে ওটা? তুমি দেখেছ সাগর, পাহাড়, সমভূমি, তারপর সেই চিতিময় অভিশপ্ত জায়গার উপর দিয়ে ও নিয়ে যাচ্ছে তোমাকে কোথায়? রহস্যময়, অজানা, অনাবিষ্কৃত এক চূড়ায়। তার মানে কি? মৃত্যুর ওপারে জীবনের যে চূড়া, সেদিকেই ও পথ দেখিয়ে নিয়ে গেছে তোমাকে, তোমার স্বপ্ন। ও থামো তো, চিৎকার করল লিও। আমি যা দেখেছি তা দেখেছি, এবং সে অনুযায়ী আমি কাজ করব। তুমি কি করবে তা তোমার ভাবনা। কালই আমি ভারতের পথে যাত্রা করব। তুমি গেলে যাবে, না গেলে আমার কিছু বলার নেই। আমি একাই যাব। অত উত্তেজিত হয়েও না লিও, তুমি ভুলে যাচ্ছ। আমার কাছে কোনো সংকেত এখনো আসেনি। তুমি যে স্বপ্ন দেখেছ তা যদি আমিও দেখতাম, আমার কোনো সংশয় থাকতো না। কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগে যে ছেলে আত্মহত্যা করতে চাইছিল, সেই যদি কয়েক ঘন্টা পরে মধ্য এশিয়ার বরফের রাজত্বে মরতে যেতে চায়, তার সঙ্গে কে যেতে রাজি হবে? তোমার কি মনে হয় আয়শা মহিলা দালাই লামা বা ওই ধরনের কিছু একটা হয়ে পুনর্জন্ম নিয়েছে মধ্য এশিয়ায়? এ নিয়ে কিছু ভাবিনি আমি। কিন্তু যদি আসেই, আশ্চর্য হওয়ার কি আছে? কোর এর সেই গুহার কথা এর ভেতরেই ভুলে গেলে? জীবিত আর মৃত কালিকেটিস মুখোমুখি হয়নি? আয়শা যে শপথ করেছিল ও আবার আসবে, হ্যাঁ, এই পৃথিবীতে, তাও ভুলে গেছো? পুনর্জন্ম ছাড়া আর কিভাবে তা সম্ভব? এ প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারলাম না। নিজের মনের সঙ্গে লড়াই চলছে আমার কাছে কোনো সংকেত এখনো আসেনি। বিড়বিড় করে বললাম আমি। এ নাটকে আমারও একটা ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ কিছু নয় যদিও, তবু ভূমিকা তো। হ্যাঁ, বলল লিও। তোমার কাছে কোনো সংকেত এখনো আসেনি। এলেই ভালো হতো হরেশ। আমার মতো তুমিও নিঃসংশয় হতে পারতে। চুপ করে গেল লিও। আমিও আর কিছু বললাম না। নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম দুজন আকাশের দিকে তাকিয়ে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা ভোর এগিয়ে আসছে। কালো মেঘ স্তূপের পর স্তূপ হয়ে জমছে সাগরের উপর। একটা স্তূপের চেহারা ঠিক পাহাড়ের মতো। অলস ভঙ্গিতে দেখছি আমরা। প্রতি মুহূর্তে আকার বদলাচ্ছে সেটা। চূড়াটা ধীরে ধীরে জ্বালামুখের চেহারা নিল, এবং একটু পরে তা থেকে প্রায় ছিটকে বেরিয়ে এলো মেঘের একটা স্তম্ভ। তার মাথায় একটা গোল পিণ্ড মতো। হঠাৎ উঠে আসা সূর্যের রশ্মি পড়ল সেই মেঘের, পাহাড় আর তার চূড়া থেকে
উঠে আসা স্তম্ভে। সঙ্গে সঙ্গে তুষারের মতো সাদা হয়ে গেল ওগুলো, আবার আকার বদলাতে লাগলো। ধীরে ধীরে শীর্ণ হয়ে আসছে স্তম্ভটা, যেন গলে গলে পড়ছে বরফের স্তূপ। থামের উপরে পিণ্ডটাও ছোট হচ্ছে একটু একটু করে। একসময় মিলিয়ে গেল দুটোই। পাহাড়ের চেহারার মেঘটা কেবল রইল কালির মতো কালো। দেখো হরেশ, নিশ্চুপ অথচ উত্তেজিত গলায় লিও বলল, ঠিক এই চেহারার একটা পাহাড়ি আমি দেখেছিলাম। ওই যে চূড়ার ওপাশটায় দাঁড়িয়েছিলাম আমি আর আয়শা, আর ওই পেছনে দেখেছিলাম আগুনের শিখা। হরেশ, সংকেতটা মনে হচ্ছে আমাদের দুজনের জন্যেই। কিছু বললাম না আমি। তাকিয়ে রইলাম যতক্ষণ না পাহাড়ের মতো মেঘটা এলোমেলো হয়ে মিশে গেল অন্য মেঘের সঙ্গে। তারপর লিওর দিকে ফিরলাম। তোমার সঙ্গে যাচ্ছি আমি, লিও। 2। 16 বছর কেটে গেছে সেই বিনিদ্র রজনীর পর। আমরা দুজন, আমি আর লিও, এখনও খুঁজছি মিশরীয়দের জীবনের প্রতীক আকৃতির সেই পাহাড় চূড়া। এই দীর্ঘ সময়ে অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে আমাদের জীবনে। লিখতে গেলে মোটা মোটা কয়েকটা বই হয়ে যাবে। 5 বছর তিব্বতের এখানে ওখানে ঘুরেছি। এর বেশিরভাগ সময় কেটেছে বিভিন্ন মঠে। অতিথি হয়ে থেকেছি। লামাদের আচার আচরণ ঐতিহ্য সম্পর্কে যথাসম্ভব জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। একবার গ্রেপ্তার হই আমরা নিষিদ্ধ এক প্রাচীন নগরীতে ঢুকে পড়ার অপরাধে। বিচারে প্রাণদণ্ড দেয়া হয় আমাদের। ভাগ্যক্রমে এক চৈনিক রাজপুরুষের সহায়তায় পালাতে পারি আমরা। তিব্বত ছাড়ার পর পূব, পশ্চিম আর উত্তরে হাজার হাজার মাইল পথ হেঁটেছি। চীন দেশের অসংখ্য উপজাতীয় গোত্রের সান্নিধ্যে এসেছি। অনেক নতুন ভাষা শিখেছি না বলে বলা উচিত, শিখতে হয়েছে। এভাবে আরও 2 বছর চলে গেল, কিন্তু আমাদের ভ্রমণ শেষ হলো না। কারণ যা খুঁজছি তা এখনও পাইনি। ঘুরতে ঘুরতে অবশেষে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে এর আগে কোনো ইউরোপীয়ের পা পড়েনি। তুর্কিস্তান নামের সেই বিশাল দেশের এক অংশে বিরাট এক হ্রদ আছে, নাম বলকাশ। এই হ্রদের উপকূল ধরে দীর্ঘ পথ হাঁটলাম আমরা। পশ্চিম দিকে প্রায় 200 মাইল যাওয়ার পর এক উঁচু গিরিচেনের কাছে পৌঁছলাম। মানচিত্রে যার পরিচয় দেয়া হয়েছে আর কার্তি তাও বলে। 1 বছর কাটল এখানে, অনুসন্ধান চলল, কিন্তু লাভ হলো না। আবার পূব মুখে যাত্রা। প্রায় 500 মাইল যাওয়ার পর চেরগা নামের আরেক গিরিচেনির কাছে এলাম। এখান থেকে শুরু হলো আমাদের আসল অভিযান। চেরগা পর্বতমালার এক শাখায় মানচিত্রে এর কোনো নাম খুঁজে পাইনি। না খেয়ে মরতে বসেছি। শীত আসছে। সব পাহাড়ি জন্তু জানোয়ার নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়েছে। সেজন্যে বেশ কয়েকদিন ধরে কোনো শিকার পাইনি। কয়েকশো মাইল দক্ষিণে দেখা হয়েছিল শেষ মানুষটার সঙ্গে। তার কাছে জেনেছিলাম এই পাহাড় চেনির কোথাও একটা মঠ আছে। অত্যন্ত ধর্মনিষ্ঠ এক লামা চক্র সেখানে বাস করে। লোকটা বলেছিল আজকের পৃথিবীর কোনো দেশের দাবি নেই সেই ভূখণ্ডের উপর। সম্ভবত ওই জায়গার অস্তিত্বের কথাই জানে না কোনো দেশ। কোনো উপজাতীয় গোত্র ও নেই আশেপাশে। ওই লামারাই ওখানকার একমাত্র বাসিন্দা। কথাটা বিশ্বাস হয়নি। তবু কেন জানি না মঠটা খুঁজছি আমরা। হয়তো যে কারণে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরতে চায় সে কারণে। সঙ্গে কোনো খাবার নেই, আরগাল মানে আগুন জ্বালানোর কোনো উপকরণ নেই। চাঁদের আলোয় সারা রাত ধরে হেঁটে চলেছি। একটা মাত্র ইয়াক আমাদের সঙ্গী। পথপ্রদর্শক হিসেবে যাদের সঙ্গে এনেছিলাম তাদের শেষজন মারা গেছে 1 বছর আগে। অসম্ভব কষ্ট সহিষ্ণু ইয়াকটা। আমাদের মতো ওটারও এখন শেষ দশা।
খুব যে বেশি বোঝা বইতে হচ্ছে তা নয়। কিছু রাইফেলের গুলি এই শ-দেড়েক হবে, আর তুচ্ছ কিছু জিনিসপত্র, যেমন ছোট একটা থলেতে কিছু স্বর্ণ আর রৌপ্য মুদ্রা, সামান্য চা আর কয়েকটা চামড়ার কম্বল ও ভেড়ার চামড়ার পোশাক। ব্যাস, এই আমাদের মালপত্র। গিরিচেরেনিকে ডান পাশে রেখে তুষারের একটা মালভূমি পেরোনোর পরপরই লম্বা একটা শ্বাস টেনে দাঁড়িয়ে পড়ল ইয়াকটা। আমাদেরও থামতে হলো। উপায় নেই এছাড়া। চামড়ার কম্বল গায়ে জড়িয়ে তুষারের উপর বসে রইলাম ভোরের অপেক্ষায়। একটু পরে ইয়াকটাও বসলো আমাদের পাশে। শেষ পর্যন্ত বোধ হয় ওকে মারতেই হবে, লিও। হতভাগ্য ইয়াকটার পিঠে একটা চাপ্পড় মেরে আমি বললাম, এবং ওর মাংস কাঁচা খেতে হবে। কাল সকালেই হয়তো শিকার পেয়ে যাব। আশাবাদী সুর লিওর কণ্ঠে। নাও পেতে পারি। সেক্ষেত্রে ওকে না মারলে আমাদেরই মরতে হবে। মরব। আমাদের পক্ষে যতদূর সম্ভব আমরা করেছি। নিশ্চয় লিও, যথাসাধ্য করেছি। 16 বছর পাহাড়ে পাহাড়ে তুষার মারিয়ে চলাকে যদি এক রাতের স্বপ্ন হিসেবে কল্পনা করে নেওয়া যায়, তাহলে ঠিকই বলেছ। খোঁচাটা লাগলো লিওর মনে। তুমি জানো আমি কি বিশ্বাস করি, গম্ভীর গলায় বলল ও। তারপর দুজনেই চুপ। সত্যি কথা বলতে কি, আমিও লিওর মতোই বিশ্বাস করি খামোখা এই প্রচণ্ড পরিশ্রম করিনি। আমাদের এত কষ্ট বিফলে যাবে না। রাত শেষ হলো। ভোরের আলোয় উদ্বিগ্ন চোখে একে অপরের দিকে তাকালাম। সভ্য কেউ দেখলে নির্ঘাত বনজন্তু ভাবত আমাদের। লিওর বয়স এখন 40-এর উপরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সহজাত এক গাম্ভীর্য এসেছে, ফলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে ওর চেহারা। গত বছরগুলোর কঠোর পরিশ্রমে ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে পেশি। চুল দীর্ঘ হয়ে নেমে এসেছে ঘাড় ছাড়িয়ে। সিংহের সোনালি কেশরের মতো লাগে দেখতে। দাড়িও লম্বা হয়ে ঝুলে পড়েছে বুকের উপর। মুখের যেটুকু এখনও দেখা যায় সেটুকু দেখেই বিমোহিত হতে হয়। আর আমি যেমন ছিলাম তেমনই আছি, কুৎসিত কদাকার। বয়স 60-এর উপরে হয়ে গেছে, কিন্তু শক্তি সামর্থ্য এক বিন্দু কমেনি, বরং মাঝে মাঝে মনে হয় একটু যেন বেড়েছে। শরীর আগের মতো এখনও পেটা লোহার মতো। আশ্চর্য হওয়ার মতো ব্যাপার হলো, গত 16 বছরে দুর্ঘটনার কবলে পড়েছি বেশ কয়েকবার, কিন্তু অসুস্থ হইনি একবারও, না আমি না লিও। কঠোর পরিশ্রম আমাদের শরীরকে সত্যি সত্যি যেন লোহায় রূপান্তরিত করেছে, নাকি আমরা অনন্ত প্রাণের সৌরভ বুক ভরে টেনে নিয়েছিলাম তাই এমন হয়েছে। রাত শেষ হতেই রাতের ভয়গুলো কেটে গেছে। অনাহারে মরার দুশ্চিন্তাও আর নেই। কাল দুপুরের পর কিছু খাইনি, প্রায় সারা রাত হেঁটেছি, তবু খুব একটা ক্ষুধা বা ক্লান্তি বোধ করছি না। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমরা। ঘাড় ঘুরিয়ে তাকালাম চারপাশে। সামনে এক ফালি উর্বর জমি, তার ওপাশ থেকেই শুরু হয়েছে বিস্তৃত মরুভূমি, গাছহীন জলহীন বালুময়। শীতের প্রথম তুষার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখানে সেখানে। তার ওপাশে প্রায় 80 কি 100 মাইল দূরে মাথা তুলেছে এক সারি পাহাড়। অসংখ্য বরফ ছাওয়া সাদা চূড়া অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখান থেকে। সূর্যের প্রথম রশ্মি যখন সেগুলোর উপর পড়ল, আমার মনে হলো বিশেষ কিছু একটা যেন ধরা পড়েছে লিওর দৃষ্টিতে। ভুরু কুঁচকে তাকিয়ে আছে সে পিছন দিকে। দেখো হরেশ, ওই যে ওখানে বিবর্ণ বিরাট কিছু একটার দিকে ইশারা করলো লিও। যে জিনিসটা দেখতে চাইছে ইতিমধ্যে সেটার উপরেও আলো পড়েছে। আমাদের যে পাশে মরুভূমি তার উল্টো পাশে প্রকাণ্ড এক পাহাড়। এখান থেকে অন্তত 10 মাইল দূরে ওঠার চূড়া। পাহাড়টা ঢালু হতে হতে যেখানে এসে মরুভূমির সঙ্গে মিশেছে সেখানে দাঁড়িয়ে আছি আমরা। এখন পাহাড়টার চূড়া কেবল আলোকিত, কিন্তু সূর্য যত উপরে উঠতে লাগলো ততই বন্যার তোরের মতো আলো নেমে আসতে লাগলো পাহাড়ের গা বেয়ে। অবশেষে আমাদের
তিনেক ফুট উপরে ছোট এক অধিত্যকায় পৌঁছল সূর্যরশ্মি। সেখানে অধিত্যকার কিনারে বসে আছে বিরাট এক মূর্তি। আমাদের মরুভূমির দিকে প্রসারিত তার দৃষ্টি। বিপুলায়তন বুদ্ধ। মূর্তির পেছনে হলুদ পাথরে তৈরি অর্ধচন্দ্রাকৃতির মঠ। শেষ পর্যন্ত, চিৎকার করে উঠল লিও। ও ঈশ্বর, পেয়েছি শেষ পর্যন্ত। দুহাতে মুখ রাখলো ও ফোপাতে ফোপাতে হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে উপর হয়ে মুখ গুজে দিল তুষারে। কিছুক্ষণ ওভাবে ওকে পড়ে থাকতে দিলাম। নিজের হৃদয় দিয়ে আমি বুঝতে পারছি কি ঝড় চলছে ওর হৃদয়ে। তার কাছে গিয়ে দাঁড়ালাম। হতভাগ্য জন্তুটা আমাদের আনন্দের করুণ কণামাত্র ভাগও নিতে পারছে না। ক্ষুধার্ত চোখে চারদিকে তাকাচ্ছে কেবল। চামড়ার কম্বল আর পোশাকগুলো ভাঁজ করে তুলে দিলাম তার পিঠে। তারপর ফিরে এলাম লিওর কাছে। একটা হাত রাখলাম ওর কাঁধে। ওঠো লিও, মঠটা যদি জনশূন্য না হয় ওখানে আমরা খাবার এবং আশ্রয় পাব। চলো, শিগগিরই ঝড় উঠবে মনে হচ্ছে। নিঃশব্দে উঠে দাঁড়ালো ও। দাড়ি এবং কাপড় থেকে তুষার ঝেড়ে ফেলে আমার সঙ্গে হাত লাগালো ঠেলে ইয়কটাকে দাঁড় করাবার জন্যে। আশ্চর্য এক প্রশান্তিময় আনন্দ দুটি ছড়িয়ে পড়েছে ওর মুখ থেকে। তুষার ছাওয়া ঢাল বেয়ে উঠতে শুরু করলাম আমরা। মালভূমির কিনারে পৌঁছে গেলাম এক সময়। সামনে দেখতে পাচ্ছি হলদে পাথরে গড়া মঠটা, কিন্তু ওতে মানুষজন আছে বলে তো মনে হচ্ছে না। তুষারের উপর একটা পায়ের ছাপও নজরে পড়ছে না। জায়গাটা পুরো নাকি, কথাটা মনে হতেই দমে গেল বুক। চারপাশ ভালো করে দেখে মঠের উপর দিকে দৃষ্টি ফেললাম। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল হৃদয়। সরু একটা ধোঁয়ার রেখা বেরোচ্ছে চিমনি দিয়ে। মঠের কেন্দ্রস্থলে বড় একটা দালান। নিঃসন্দেহে মন্দির ওটা, কিন্তু ওদিকে গেলাম না আমরা। সামনে খুব কাছেই দেখতে পাচ্ছি একটা দরজা। এর প্রায় উপরেই ধোঁয়া উঠতে দেখেছি। এগিয়ে গিয়ে ধাক্কা দিলাম দরজায়। সেই সঙ্গে চিৎকার, দরজা খুলুন, দরজা খুলুন, আমরা পথিক, আপনাদের দয়া ভিক্ষা করছি। প্রথমে কিছুক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না। তারপর হালকা একটা পদশব্দ। থেমে গেল। ক্যাচ কুচ আওয়াজ তুলে খুলল দরজা। জীর্ণ হলুদ কাপড়ে মোড়া থুরথুরে এক বুড়ো দাঁড়িয়ে আছে দরজায়। কে কে জিজ্ঞেস করলো বুড়ো। সিংহের চশমার ভেতর দিয়ে পিটপিট করে তাকিয়ে আছে আমাদের দিকে। কে তোমরা? আমাদের শান্তি ভঙ্গ করতে এসেছো? পথিক বৃদ্ধের ভাষাতেই জবাব দিলাম আমি। নিরীহ শান্তপ্রিয় পথিক, অনাহারে মৃতপ্রায়, আপনাদের দয়া চাই। সিংহের চশমার ভেতর দিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো বৃদ্ধ আমাদের মুখের দিকে, তারপর পোশাকের দিকে, তারপর তার মতো আমাদের পরনেও জীর্ণ লামাদের পোশাক। তোমরা লামা? সন্দেহের সুর বৃদ্ধের গলায়। কোন মঠের? লামা অবশ্যই, জবাব দিলাম আমি। মঠের নাম পৃথিবী, যেখানে হায় সবারই খিদে পায়।